প্রফেসর বিদ্যা নিপুণ ও শ্রাবণকে মেরে আধমরা অবস্থা করে হোস্টেলে ভাঁড়ার জন্য আর রিত বাড়িতে গিয়ে ঝগড়া করে বিদ্যাকে বাড়ি ফিরিয়ে এনেছে বলে। বন্ধুরা, আজকের পর্বে যখন হোস্টেলের ভেতরে ঢুকে শ্রাবণ বলে এর খেলা আজকে শেষ করেই ছাড়বো, দরজায় তালা মেরেছে, বুঝছিস? সবেরা আগের থেকে অ্যালার্ট ছিল। আমার মনে হচ্ছে এখানে একটা প্ল্যান কাজ করছে, তুই কি বুঝতে পারছিস? তখনই তারা লক্ষ্য করে তার পাশ দিয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ঢুকছে। সেখানে শ্রাবণ বলে, তুই তুই কি করে বেঁচে আছিস? তুই তো হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলিস। তখনই বিদ্যা বলে, হসপিটালে আমি লড়াই করছিলাম না, আমি তো নাটক করছিলাম। লড়াই করবি তোরা, তোদের জন্য আজ আমি হসপিটালের বেড বুক করে নিয়ে এসেছি। নিপুণ বলে, কিচ্ছু করতে পারবি না। এই চেম্বার দেখছিস, যেটা তোর মাথায় ঠেকিয়ে রেখেছি, এক গুলি মারবো, জাস্ট এখানে ব্লাইন্ড হয়ে যাবে, আর জীবনের মতো রীতের জীবন থেকে সরে যাবে। এক ঢিলে দুটো পাখি আমরা মেরে দিতে পারি। তখনই রাজদীপ চ্যাটার্জি পাঠানো গুন্ডার দল ঘেরাও করে বিদ্যা ব্যানার্জিকে। বিদ্যাকে মারার জন্য নিপুণ বলে, চেম্বার নষ্ট করে লাভ নেই, তোকে আমিই যথেষ্ট। সঙ্গে সঙ্গে বিদ্যা সেই কথা শুনে বলে, কিচ্ছু করতে পারবি না। তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দিতে এসছি এখানে? কোনো দিনও নয়। আমি এখানে একলাও আসিনি, আমার সাথে এখানে পঙ্কজ খাসনবিশি হৃদ সবাই এসছে। এবার হোস্টেলের লোকজন সবাই ঘেরোয়া করে বিদ্যা ব্যানার্জি পাশ দিয়ে। তখনই নিপুণকে এক ঘুষি মেরে বিদ্যা সেখানে নাস্তানুবোধ অবস্থা করে আর বলে, সব গুণটাকে আজকে এখানে মেরেই শেষ কর। আমিও চেয়েছিলাম তোরা একত্রিত হয়ে এখানে হামলা কর, যাতে সব কটা গরুকে একসাথে পাই। বিদ্যা তখনই নিজের হাতে বেত তুলে নেয় আর সেই বেতের বাড়ি নিপুণকে মেরে আত্মার অবস্থা করে। তখনই শ্রাবণ বলে, ছেড়ে দে, ছেড়ে দে, ভুল করে ফেলেছি আমরা। পেছন থেকেই শ্রাবণের কলার ধরে বিদ্যা ব্যানার্জি তার মনের রাগ সব কিছু তুলে নিতে থাকে। নিপুণ, লোকজন ও পঙ্কজ খাসনবিসকে দেখে বুঝে যায় এখানে সে আর জিততে পারবে না। সে সঙ্গে সঙ্গে সবাই সামনে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আজকের মতো ছেড়ে দে, আর কোনোদিনও আসবো না এই হোস্টেল ভাঙতে, প্লিজ। তখন বিদ্যা ব্যানার্জি বলে, সব কটাকে অ্যারেস্ট করে নিয়ে যান স্যার, নাহলে এই বিপদ আমাদের দিকে আবারও ধেয়ে আসবে। উঠো থেকে দেখা নয়, পরিবারের মাঝখানে সেইখানে বারবার ফাগুন বলে, আমি এই বাড়ির বউ হয়ে আসতে চাই। রাজদীপ চ্যাটার্জি বলে, অবশ্যই, তুমি তো আমার বাড়ির বৌমা, তুমি চিন্তা কেন করছো? তুমি এ বাড়িতে আসবে। তখনই রাজদীপ বলে, কি ভাবছো কি তোমরা? তোমরা তো মনে হয় লজ্জা সরম কিচ্ছু নেই? যে বাড়ির মেয়ে অলরেডি এখানে বিয়ে করেছে, যাকে তার হাজব্যান্ড একসেপ্ট করে নিয়েছে, তারপরেও তুমি কথা বলছো? রাজদীপ বলে, চুপ কর রূপ, তুই কেন কথা বলছিস? আমি কথা বলছি তো তোর দাদা। তখনই রূপ বলে, আমার কথা বলতে দাও। তুমি যে কথাগুলো বলছো সবকটা ভুল। একটা মেয়ের অধিকার তুমি নিয়ে নিচ্ছ, যে হাজব্যান্ডের স্মৃতি সিঁদুর তুমি ছিনিয়ে অন্য কারোর মাথায় তুলে দিচ্ছ, সেটা ঠিক নয়। রাজদীপ চ্যাটার্জি বলে, কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝবো। ছেলেটা আমার, আর বাড়ি বৌমা হবে আমার, তাই আমি বুঝতে পারবো। রূপ, তোকে কোনো অ্যাডভাইস আমাকে খামোখা দিতে হবে না। তখনই আমরা দেখব ফাগুনের মা বলে, যেটা ভালো মনে হয় তোমরা করো, কিন্তু আমার মেয়ের সাথে কোনো খারাপ বিহেভিয়ার আর কোনো কিছু খারাপ ঘটলে আমি কিন্তু ছাড়বো না। মনে রেখো, অক্ষর অক্ষর বদলা নেব, এটা এত সহজ নয়। ত্রিধা বলে, তুমি কি আমাকে ধমকি দিয়ে যাচ্ছ? ছেলেটা আমারও, আমার ছেলের সাথে কেউ মিসবিহেভ করলে না আমিও ছাড়বো না। হার হালাতে একটু একটু করে বদলাটা আমি নিয়েই ছাড়বো, এটা মনে রেখো। খেলাটা এত সহজ নয়। তুমি যেমন আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি দিতে পারো, আমিও পারি অনেক কিছু করতে। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, ত্রিধা তুমি চুপ করবে? তুমি কেন কথা বলছো? দেখছো না আমাদের মাঝখানে কথাবার্তা হচ্ছে? তখনই ত্রিধা বলে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি দেখতে পাচ্ছি। উনি কথা কোথায় বলছে? উনি তো এখানে ডাইরেক্ট সবার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, ব্ল্যাকমেল করছে আমাদেরকে। সেইখানে আমি কী করে চুপ করে থাকতে পারি? তোমার মনে হয় কোনো সুস্থ মস্তিষ্কর ব্যক্তি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবে? কোনো দিন নয়। যেখানে আমার ছেলেকে নিয়ে বিজনেস হচ্ছে, যেখানে আমার ছেলেকে নিয়ে ডিল করছো তোমরা, সেখানে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? কোনোভাবেই হয় না সেটা। এটা বুঝতে পারছো কি তুমি? তুমি রাজদীপ চ্যাটার্জি বড়লোক হয়ে গেছো, টাকা কামিয়ে ফেলেছো, কিন্তু হোদবোধ কিনতে পারোনি। কোনটা ম্যানার্স কোনটা রাইট সেটা তুমি বুঝতে পারোনি এখন। তুমি টাকার অন্ধ হয়ে গেছো, বিক্রি হয়ে গেছো টাকার সামনে। তাই নিজেকে আর চিনতে পারছো না। আয়নায় গিয়ে তুমি কি কোনো মুখ দেখা বলো তো? তখনই রাজরূপ বলে, হ্যাঁ দাদা, আমি এটা নিজে নিজেও ভাবি যে তুমি আয়নায় গিয়ে কোনো দিন মুখ দেখো নিজের? নিজেকে একবার দেখবে তুমি কতটা পরিবর্তন হয়ে গেছো। তুমি কী কী কর্মকাণ্ড করছো, যেখানে নিজের ছেলেকে যত্ন করে লোকজন তার ভালোবাসার কাছে গিয়ে তুলে দিয়ে আসে, সেই জায়গা দাঁড়িয়ে তুমি কি করছো? সেই ভালোবাসা ছিনিয়ে নিচ্ছ, তার থেকে দূরে ফাটিয়ে দিচ্ছ। এটা কোনো বুদ্ধি হলো? ছি 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 ছি।
তোমাকে দাদা বলতে আমার ঘৃণা লাগছে। আজ মনে হচ্ছে তুমি আমার দাদা নয়, অন্য কেউ একজন, যে টাকার জন্য মানুষকে মেরেও ফেলতে পারে। খুনি হতে চলেছে তুমি। আর রাজরূপ সেই কথা বলে সেখান থেকে চলে যেতে চায়। তার স্ত্রী স্ত্রীময়ী বলে, খামোখা এসব কথাবার্তা শোনেন না আপনারা। এ বাড়ির লোকজনের কোনো কথার দাম নেই, একমাত্র রাজদীপ চ্যাটার্জি দাদা যেটা বলেছে সেটাই হবে। ফাগুন, তুমি চিন্তা করো না, তোমাকে চিন্তা করতে হবে না। তোমার বিয়ে ধুমধাম করেই দাদা দেবে, সবাই সামনে রাজরাজস্ব হয়ে তুমি এ বাড়ির রানী হয়ে ঢুকবে। তখনই ফাগুন বলে, আমি এটাই চাইছি, এটার জন্য অপেক্ষা করছি, কিন্তু এই বিদ্যা ব্যানার্জি সে তো প্রবলেম ক্রিয়েট করে ফেলে। রাজদীপ চ্যাটার্জি তখন বলে, কি বোকার মতো কথা বলছো বলো তো ফাগুন তুমি? এক্ষুনি ফোন করেছিল রীতা আমাকে, বলল ওর অবস্থা খুব সংকীর্ণ, এক্ষুনি হোঁশ এসেছিল। তারপরেই রীত নাকি তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তাকে স্ত্রীর রূপে মেনে নিয়েছে, রেজিস্ট্রিও করেছে, সেটা বলল। কিন্তু একটা কথা বুঝতে পেরে গেছি, তারপরে এটা বলল যে সে নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, এ পৃথিবী থেকে পরলোকে গমন করে দিয়েছে। তাহলে তো আর কোনো প্রবলেম তোমার থাকলোই না, সব ম্যাটার সলভ হয়ে গেল। এতটা ইজি ব্যাপারটাকে সর্টেড করতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি, কিন্তু এটা যে সর্টেড করতে অনেকটা সময় লেগে গেল, এটাই হচ্ছে বড় প্রবলেম। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি ফাগুন, এর মরে যাওয়ার পরেই রীত একটু অস্বস্তিত বোধ করবে, রীত হয়তো কান্নাকাটি করবে, ভেঙে পড়বে, কিন্তু তোমাকে সেই সময় তাকে হেল্প করতে হবে, তোমাকে তার কাছে থাকতে হবে, তাকে বোঝাতে হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে, এমনকি আমার ছেলেটাকে না যত্ন করে ইমোশনালি তার কানেক্ট করতে হবে। তারপরেই দেখবে ধীরে ধীরে ছেলেটা পরিবর্তন হচ্ছে, তারপরেই আমার রীত তোমার হয়ে যাবে। কেন খামোকা চিন্তা করছো? একটু বুদ্ধি খাটাও, দেখবে সবটা কেমন ইজি হয়ে গেছে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, একটুর জন্য বিপদরম আসতেই পারে, তাই সর্বক্ষণ টেনশন করো না তো। আর তোমার মা যেটা বলছে সেটাই হবে, আমি আছি তোমার সাথে, তোমার কোনো কেউ একটা চুলও বাঁকাতে পারবে না। এই রাজদীপ চ্যাটার্জি যার সাথে থাকে তার কোনো ক্ষতি হয় না। এই রাজদীপ চ্যাটার্জির একটা নাম আছে, একটা ব্র্যান্ড, আমি যেখানে যাই সেখানে সমস্ত লোকজন আমাকে স্যালুট করে। আমি বিজনেসে আজকের থেকে নেই, বুড়ো হয়ে গেছি, আমার চুল পাকতে গেল, দেখতে পাচ্ছ তুমি সেটা? কেউ আমার কথা বুঝতে পারছে না। তারপরেই আমরা দেখব সেখানে রীত এসে উপস্থিত হয়। সে বলে, আমার স্ত্রী মারা গিয়েছে, আমি আমার স্ত্রী মারা যাওয়ার পরেও তাকে নিয়ে সংসার করতে চাই। সঙ্গে সঙ্গে রাজদীপ চ্যাটার্জি বলে, কি বলছিস কি তুই, পাগল হয়ে গেছিস? শ্রীমণি পাশ থেকে এসে বলে, বোকার মতো কেন কথা বলছো রীত তুমি? তুমি কি পাগল নাকি এসব কথা বলছো? তোর শিক্ষিত মেয়ে বিয়ে করেছো, তুমি একটা নিজেও শিক্ষিত ছেলে, তুমি জানো না মানুষ মারা গেলে তাকে শ্মশান ঘাটে নিয়ে যেতে হয়, বাড়িতে নয়। তারপরেও তুমি বাড়িতে এনেছো যখন, শেষ ক্রিয়াকলাপ করে সবাই মিলে ওর ফুল দুব্য দিয়ে এখান থেকে ঘাটে নিয়ে যাও, এখানে খামোখা বেশি সিন ক্রিয়েট করো না। তখন রীত বলে, না, আমি ওকে ঘাটে নিয়ে যেতে আসিনি, আমি ওকে আমার ঘরেতে রাখবো, সাজিয়ে গুছিয়ে ওর সাথে সংসার করব। তখনই শ্রীময়ী বলে, কি বলছো কি তুমি? মৃত মানুষের সাথে কি সংসার করে? পাগল নাকি? সবাই তো তোমাকে পাগল বলবে, ছিছি করবে, আমাদের আমাদের ব্র্যান্ড ভ্যালুটা, আমাদের মান সম্মানটা কোথায় যাবে তুমি বুঝতে পারছো? এমন করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। ভালোবাসায় এতটা অন্ধ হয়ে যাও ঠিক নয়, যে মানুষকে চিনতে পারছো না, তুমি পাগলামি শুরু করে দিয়েছো। এটা পাগলামি বলে লোকজন, এটা করো না রীত। তোমার মান সম্মান সব মাটিতে মিলিয়ে যাবে, তোমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। তুমি ফাগুলের সাথে নিজের জীবন বাঁধো, তৈরি করো, একত্রিতভাবে থাকো, মজা করতে থাকো। সেখানে রূপ নেমে আসে, সে বলে, কি হয়েছে কি বিদ্যার? তখনই রূপ সেখানে বিদ্যার এই অবস্থা থেকে সে বলে, এই সব কিছুর পিছনে আমার দাদা জড়িত আছে, রাজদীপ চ্যাটার্জি এই সব কিছু করিয়েছে। নিজের পয়সা, নিজের কোটিপতি হওয়ার লোভে সে নিজের বাড়ির বৌমাকে বিজনেস লাভিয়ে দিয়েছে, তার জীবন টেনে নিয়ে এসছে। আজ অবস্থাটা দেখো। তখনই রূপ লক্ষ্য করে তার হাত নড়ছে বিদ্যার, এবং সে একটা কিছু ইশারা করছে। তখন রূপ ইশারা বুঝে যায়, সে বুঝতে পারে বিদ্যা এখনও মরিনি, সে জীবিত আছে। আর রাজদীপ চ্যাটার্জিকে বলে, তুমি এতটা নিচে কাজ করলে, তুমি এতটা ঘৃণণী হয়ে গেলে যে নিজের বাড়ির বৌমাকে মারতে নামলে না? ভাবাতে হয়, এসবগুলো করতে গেলে 100 বার ভাবতে হয়। টাকা পয়সা সব পাওয়া যায় না, মাঝে মাঝে সুখ শান্তি পেতে গেলে অনেক কিছু করতে হয়। তুমি সেই সুখ শান্তিকে এড়িয়ে চলছো, কেন নিজের বিপদ নিজে ডেকে আনছো দাদা? যদি আজ বিদ্যা বেঁচে থাকতো, ও হয়তো একটা সুন্দর পরিবেশ জোগাড় করতো, একটা বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করতো।
ও যেটা ভেবেছিল সেটা কি একান্তই খারাপ কথা ভেবেছিল? এই সমাজে একটা সুষ্ঠু মানুষ, একটা সুষ্ঠু সমাজ তৈরির চেষ্টা করেছিল। তাই জন্য তো ও এমন করছিল। তুমি সেটা না হয় নাই মানতে পারলে। টাকার লোভে বিক্রি করে ফেললে নিজেকে। কিন্তু ওর সাপোর্ট তো করতে পারতে। সাপোর্ট ছাড়লাম। সেটা যদি না করতে পারো, ওকে অন্তত বাঁচিয়ে রাখতে হয়। রাজদীপ চ্যাটার্জি নিজেকে সেই মুহূর্তে খুব ছোট মনে করে। কান্না করতে করতে রিত তার বাবার পায়ে ধরে এবং বলে, বাবা তুমি এত বড় ক্ষতি করতে পারলে? আমার স্ত্রীর মৃত্যুর জন্য তুমি দায়ী। আমি কিন্তু এই কথাটি কোনো দিনও ভুলব না। তখনই তার বাবা চোখ খুলে যেতে শুরু করে। সে বলে, ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমার এটা করা উচিত হয়নি। বিদ্যা আমাকে হুমকি দিত বারবার। তাই আমি রাগের মাথায় ওর সাথে এই ভুলভাল কাজগুলো করেছি। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমি কোনোদিনই বিদ্যাকে মারতে চাইনি। বাধ্য হয়ে ও যখন আমার রাস্তার কাটা হচ্ছিল বারংবার আমি ওকে বুঝিয়েছি। হাজারো বার ওকে আমি ঠান্ডা করার চেষ্টা করেছি। কিন্তু তার পরিণাম সে কোনোদিনই সুস্থ অবস্থায় ভাবেনি যে তার জীবনের ওপরে হামলা হয়ে যেতে পারে। তাই আমি একটা কথা তোমাদের সবাইকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার সাথে লড়তে আসলে তার বিপদ হবে আজ না হলে কাল। সেটাই বিদ্যা ব্যানার্জি বুঝতে পারেনি। বিদ্যা ব্যানার্জিকে লাখোবার বলে বলে সে তারপরেও সে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। কি আর করা যাবে? যা হওয়ার হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে এখন কিচ্ছু করার নেই। শুধু সময় গুনতে হবে ঠিক কখন এই রাস্তাটা পরিষ্কার হতে পারে। তারপরেই আমাদের দেখানো হয় ফাগুন ও তার মাকে। তারা বলে, আমার বাড়ি চলে গেলাম। এই মুহূর্তে এখানে থাকা মানে পাগলামি হয়ে যায়। তক্ষুনি বিদ্যা ব্যানার্জি বেড থেকে উঠে বলে, কোথায় যাচ্ছ মা? আর আমার বোন, প্রিয় বোন, আমার হাজবেন্ডের তুমি স্ত্রী হওয়ার শখ করছো। তুমি আমার সতীন হওয়ার ভাবনা চিন্তা করছো। আর তুমি এখান থেকে এই মুহূর্তে চলে গেলে হয়? রাজদীপ হতভম্ব। সে ধপ করে বসে পড়ে সোফাতে। সে বলে, কী হচ্ছে? মৃত ব্যক্তি উঠে দাঁড়ালো কী করে? আর সে কোনো কথা বলতে পারে না। সে নিজে অলরেডি ক্ষমা করে ফেলেছে এবং সে বলে, তুমি বেঁচে আছো? তুমি তাহলে নাটক করছিলে? বিদ্যা বলে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বাবা। এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। তুমি দেখতে পেয়েছো তুমি ভুল করেছো, তাই তুমি আজ আমার কাছে ক্ষমা চাইলে। এটাই সবথেকে বড় সঠিক কাজ করেছো। আর রইল বাদ এই ফাগুন আর তার পরিবার ও কাশ্যপ ব্যানার্জি, আমি সবাইকে দেখে নেব। নিপুণ ও শ্রাবণকে জেলে দিয়ে এসছি মা, একবার গিয়ে দেখে এসো। তাদের হয়তো আর এত সহজে জামিনটা হবে না। উইথ এভিডেন্স তাদেরকে কোর্টে পাঠাবো। আমার কাছে নিজস্ব কোর্টে এভিডেন্স পাঠানোর মতো ক্ষমতা আছে। সেসব সমস্ত কিছু আমি রিপোর্টারদের হাতে তুলে দেবো। পুরো কেস ঘুরে যাবে।